হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তাহলে আজকে তোমাদের ক্লাস 12 অ্যান্ড রিপিটার্স এর জন্য নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস কিন্তু তোমাদের এনইটি মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। চলো তাহলে শুরু করি। এখানে আমাদের এই চ্যাপ্টারটায় মেইন যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে explain the characteristics of biomolecules like carbohydrate, protein, নিউক্লিক অ্যাসিড, হরমোন। এইগুলো এই কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো হচ্ছে এক একটা বায়োমলিকিউলস। এদের কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো। এছাড়া কার্বোহাইড্রেট সেটাও কিন্তু ডিফারেন্ট টাইপস এর হতে পারে। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা ক্লাসিফাই করতে পারি। শুধু কার্বোহাইড্রেটই নয়, কার্বোহাইড্রেট ছাড়াও আরো যে বায়োমলিকিউলস গুলো আছে, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন, তাদের স্ট্রাকচারের উপর বেস করে আমরা কিন্তু এই বায়োমলিকিউলস গুলোকে ক্লাসিফাই করতে পারি। এছাড়া এক্সপ্লেন করতে পারবো ডিএনএ আর আরএনএ এর ডিফারেন্সটাকে। ডিএনএ এর সাথে আরএনএ এর কি কি ডিফারেন্স হতে পারে সেটাও কিন্তু আমরা এই চ্যাপ্টারে এক্সপ্লেন করতে পারবো। ডেসক্রাইব করতে পারবো দ্য রোল অফ বায়োমলিকিউলস ইন বায়োসিস্টেম। তাহলে বায়োসিস্টেমে নাম শুনেই হয়তো বোঝা যাচ্ছে, তাহলে এটা একদম কিন্তু বায়োকেমিস্ট্রির আন্ডারে পড়ছে চ্যাপ্টারটা। একদম পিওর কেমিস্ট্রিও নয়, পিওর বায়োলজিও নয়। তাহলে বায়োকেমিস্ট্রির মধ্যে কিন্তু চ্যাপ্টারটা পড়ছে, সেটা হচ্ছে বায়োমলিকিউলস। বায়ো আছে, আবার মলিকিউলসও আছে। মলিকিউলস হচ্ছে কেমিস্ট্রিরই একটা নেম। তাহলে মলিকিউল, আয়ন, অ্যাটম এগুলো তো আমরা পড়িয়েছি। তাহলে এর মাধ্যমে কিন্তু বায়োমলিকিউল গুলোর বায়োসিস্টেমে কি রোল আছে সেটা ডেসক্রাইব করতে পারবো। দেখো তাহলে এ লিভিং সিস্টেম গ্রোস, সাস্টেন্স এন্ড রিপ্রোডিউস ইটসেলফ। একটা লিভিং সিস্টেম কিন্তু তোমার রিপ্রোডিউস করতে পারে বা স্থিতিশীল থাকে, গ্রো করে, সেটা কিন্তু একদম নিজে থেকে লিভিং সিস্টেম বলে। আর মোস্ট অ্যামেজিং থিং অ্যাবাউট এ লিভিং সিস্টেম দ্যাট ইট ইজ কম্পোজড অফ নন লিভিং অ্যাটম এন্ড মলিকিউল। সেই জন্যই তো এটা বায়ো আবার কেমিস্ট্রি দুটোর আন্ডারেই কিন্তু পড়ছে। তাহলে এই লিভিং থিংস গুলো কিন্তু নন লিভিং অ্যাটম আর মলিকিউলের সমন্বয়ে কিন্তু গঠিত হয়। এবার তোমার হ্যাঁ, লিভিং সিস্টেম তো এটা বললাম যে বায়োকেমিস্ট্রির আন্ডারে পড়ছে। লিভিং সিস্টেম আর মেড আপ অফ ভেরিয়াস কমপ্লেক্স বায়োমলিকিউল, লাইক যেগুলো বলছিলাম আমরা এই চ্যাপ্টারে পড়বো, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিনস, নিউক্লিক অ্যাসিড, লিপিড এটসেট্রা। তাহলে আমরা কিন্তু এখানে বেশি কেমিস্ট্রিটাই জোর দেব। প্রোটিন আর কার্বোহাইড্রেট এটা হচ্ছে এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ আওয়ার ফুড। আমরা যে এই সকালে ধরো ভাত খাচ্ছি, সেটাও কিন্তু কার্বোহাইড্রেট। মাছ, মাংস, ডিম খাচ্ছি, সেখানে আছে প্রোটিন। তাহলে আমাদের কিন্তু আমাদের খাদ্যের অত্যাবশ্যকীয় উপাদান রূপে কিন্তু প্রোটিন আর কার্বোহাইড্রেট খুবই এসেনশিয়াল। ঠিক আছে, দিস বায়োমলিকিউল ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার এন্ড কনস্টিটিউট দ্য মলিকিউলার লজিক অফ লাইফ প্রসেসেস। তাহলে লাইফ প্রসেসে কিন্তু একটা মলিকিউলার লজিক মানে আণবিক যুক্তি গঠন করে। জীবনের প্রক্রিয়াগুলো সংঘটিত হওয়ার বিষয়টি একটা মলিকিউলার লজিক এরা কনস্টিটিউট করে। আর বায়োমলিকিউলস গুলো একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারঅ্যাক্ট করে। ইন অ্যাডিশন, some simple molecule like vitamin, mineral salt also play an important role in the function of organism. চলো তাহলে ফার্স্টেই যেটা আমাদের আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটস আর প্রাইমারিলি প্রডিউসড বাই প্ল্যান্টস। এটা কিন্তু মূলত প্ল্যান্টস এর দ্বারাই প্রডিউসড হয় এবং কি ফর্ম করে and form a very large group of naturally occurring organic compound. তাহলে একটা লার্জ গ্রুপ অফ ন্যাচারালি অকারিং অর্গানিক কম্পাউন্ড এরা ফরমেশন করে। সাম কমন এক্সাম্পল অফ কার্বোহাইড্রেট ধরো গ্লুকোজ, স্টার্চ, সুগার কেন, এগুলো কিন্তু সবই কার্বোহাইড্রেট। তোমরা খাও না আখের রস, গ্লুকন ডি, গ্লুকোজ সেখানে থাকে।
তারপর স্টার্চ, হ্যাঁ এগুলো সবই কিন্তু কার্বোহাইড্রেট খাচ্ছি আমরা মোস্ট অফ দেম। এবার এদের আমরা একদম ডিপ কেমিস্ট্রিতে বলতে গেলে এদের আমাদের ফর্মুলাটা জানতে হবে। তাহলে CxH2O এর হোল Y, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এবার were considered as hydrates of carbon from where the name carbohydrate was derived। তাহলে কার্বোহাইড্রেট এই নামটা তাহলে আমরা কোথা থেকে পেলাম? এটা পেলাম হচ্ছে হাইড্রেট অফ কার্বন, কার্বনের কিছু হাইড্রেটস যেখান থেকে আমরা এটাকে একসাথে করে বলি কার্বোহাইড্রেট, যার জেনারেল ফর্মুলা হচ্ছে CxH2O এর হোল Y। তার মানে এই X আর Y এর জায়গায় কিন্তু 1 2 3 4 এটসেট্রা বসতে পারে। ফর এক্সাম্পল দেখো যে গ্লুকোজ, মলিকিউলার ফর্মুলা অফ গ্লুকোজ, তাহলে C6H12O6। তাহলে আমি জেনারেল ফর্মুলার সাথে ম্যাচ করিয়ে যদি লিখি তাহলে C6H2O এর হোল 6, C6H2O এর হোল 6, তাহলে ওই যে x equal to 6 y equal to 6, ঠিক আছে। তাহলে but all the compounds which fit into this formula may not be classified as carbohydrate। এবার দেখো এই যে গ্লুকোজ এটা একটা কার্বোহাইড্রেট, আমরা কেন একটা এক্সাম্পল দিলাম না, আমরা বলছি যে এখানে গ্লুকোজের মলিকিউলার ফর্মুলাটা হচ্ছে C6H12O6, যদি আমি জেনারেল ফর্মুলার সাথে মিলিয়ে লিখি তাহলে হচ্ছে C6H2O এর হোল 6, তাই তো। এবার এখানে কিন্তু সব মলিকিউলস এর ফর্মুলায় যে এর সাথে ফিট করে গেলেই যে আমি তাকে কার্বোহাইড্রেট বলবো সেটা কিন্তু নয়। যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, এটা কি একটা কার্বোহাইড্রেট? নয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা CH3COOH, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH, এটা কি? এটা তো কার্বোহাইড্রেট নয়। কিন্তু আমি যদি কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা মানে CxH2O এর হোল Y এর সাথে মিলিয়ে লিখি তাহলে পাই কিন্তু C2H2 এর হোল 2, বাট ইজ নট এ কার্বোহাইড্রেট। তাহলে আমাদের মলিকিউলার ফর্মুলা মিললেই যে সেটা কার্বোহাইড্রেট হবে সেটা কিন্তু একদমই নয়। সিমিলারলি র‍্যামনোজে দেখো C6H12O5, এটা কিন্তু কার্বোহাইড্রেট বাট নট ফিট ইন দিস ডেফিনেশন, মানে কার্বোহাইড্রেটের ডেফিনেশনের সাথে একদমই মানানসই নয়। আচ্ছা, তাহলে কার্বোহাইড্রেটের ডেফিনেশনটা আমাদের জানতে হবে। কেমিক্যালি the carbohydrates may be defined as optically active, এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়। কার্বোহাইড্রেট অপটিক্যালি অ্যাক্টিভ হয় পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। তার মানে পলিহাইড্রক্সি, পলি মানে কি মেনি, অনেক, হাইড্রক্সি গ্রুপ মানে হচ্ছে OH গ্রুপ, অ্যালডিহাইড হচ্ছে আমাদের CHO গ্রুপ, আর কিটোন হচ্ছে C ডবল বন্ড O, এই গ্রুপটা। তাহলে আমি কার্বোহাইড্রেটকে ডিফাইন করতে পারি অ্যাজ আ অপটিক্যালি অ্যাক্টিভ পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড অর কিটোন or the compound which produce such unit on hydrolysis, হাইড্রোলাইসিসের ফলে কিছু ইউনিট প্রোডাকশন করে এরকম কিছু কম্পাউন্ড কেও বলতে পারি কার্বোহাইড্রেট। এছাড়া সে শুধু পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড বা কিটোন হলেই হলো না, তাকে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, তাহলে সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট। সাম অফ দ্য কার্বোহাইড্রেট which are sweet, যেগুলোর কিন্তু সুইট হয়, মিষ্টি টেস্ট হয়, টেস্টটা তাদের মিষ্টি হলে সেটাকে আমরা সুগার বলি। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে ইউজ করি সুগার, চিনি, তাই তো। মোস্ট কমন সুগার যেটা হচ্ছে আমরা আমাদের বাড়িতে ইউজ করি, used in our home in is named as sucrose। তাহলে বাড়িতে যে আমরা সুগার ইউজ করি সেটার নাম হচ্ছে সুক্রোজ। সুক্রোজ হচ্ছে তাহলে একটা কার্বোহাইড্রেট, যেখানে যেটা আমরা ডেইলি ইউজ করি সেই সুগারটা হচ্ছে সুক্রোজ। কিন্তু যদি এই সুগারই কোনো মিল্কের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু তার নাম হয়ে যাচ্ছে ল্যাকটোজ। তাহলে সুক্রোজ, ল্যাকটোজ, গ্লুকোজ তো আগেই পেয়ে গেছি, এবার সুক্রোজ, ল্যাকটোজ এগুলো কিন্তু পেলাম অ্যাজ আ কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা আবার স্যাকারাইডও বলতে পারি, কারণ দেখো তোমরা অলরেডি হয়তো পড়েছো যে পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মোনোস্যাকারাইড। তাহলে এগুলো আমরা স্যাকারাইড কেন বলছি? কারণ গ্রিক ওয়ার্ড স্যাকারন, গ্রিক ওয়ার্ড স্যাকারন থেকে এসেছে স্যাকারাইড। এই স্যাকারন, গ্রিক ওয়ার্ড স্যাকারনের মানে হচ্ছে সুগার।
সেই কারণেই কিন্তু কার্বোহাইড্রেটকে স্যাকারাইডও বলা হয়। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে যে ক্লাসিফাই করা হয় সেটা কিন্তু তাদের বেসিস অফ দেয়ার বিহেভিয়ার অফ হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিসের ফলে তারা কিরকম বিহেভ করে বা কি প্রোডাক্ট দেয় সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কার্বোহাইড্রেটকে ডিভাইড করা হয়। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে মোনোস্যাকারাইড। টোটাল 3টে গ্রুপে ভাঙা হয়, ঠিক আছে? মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মোনোস্যাকারাইড বলতে কি বুঝবো? মোনোস্যাকারাইড মানে এমন একটা কার্বোহাইড্রেট that cannot be hydrolyzed further to give simpler unit of polyhydroxyaldehyde or ketone, সেটাকে বলছে মোনোস্যাকারাইড। স্যাকারাইড মানে আমরা আগেই পড়েছি, সেটা হচ্ছে গ্রিক ওয়ার্ড স্যাকারন থেকে এসেছে। স্যাকারন মিন্স সুগার, তার মানে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, তাই কার্বোহাইড্রেটকে আমি স্যাকারাইড বলতেই পারি। তাহলে মোনোস্যাকারাইড, মোনোস্যাকারাইড মানে এই কার্বোহাইড্রেটটাকে আমি যদি হাইড্রোলাইসিস করি তাহলে আর কোনো সিম্পলার ইউনিট পাবো না। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলোকে ভাঙলে মানে এগুলোকে হাইড্রোলাইসিস করলে আমরা অন্য কোনো প্রোডাক্ট কিন্তু পাবো না, ঠিক আছে? এগুলো কিন্তু টোটালি মোনোস্যাকারাইডের মধ্যে পড়ছে। আমাদের প্রায় 20 ধরনের মোনোস্যাকারাইডের কিন্তু অস্তিত্ব আছে, ঠিক আছে? About 20 monosaccharides are known to occur in nature, ঠিক আছে? তাহলে প্রকৃতিতে 20 ধরনের মোনোস্যাকারাইডের অস্তিত্ব আছে। নেক্সট আছে, আচ্ছা পলিস্যাকারাইড, তোমার মোনোস্যাকারাইড আমরা আরো ডিটেইলসে পড়বো, আগে এই অলিগোস্যাকারাইড এগুলো সম্পর্কে একটু ছোট ছোট করে জেনে নিচ্ছি। এবার তাহলে অলিগোস্যাকারাইড, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে অলিগোস্যাকারাইডকে আমরা যদি হাইড্রোলাইসিস করি তাহলে কিন্তু মোনোস্যাকারাইড পাবো, তাই তো? মোনোস্যাকারাইডের হাইড্রোলাইসিস করলে কিন্তু আমরা কিছুই পাবো না, কোনো সিম্পলার ইউনিট পাবো না। কিন্তু অলিগোস্যাকারাইডকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে কিন্তু 2 থেকে 10টা 2 to 10 মোনোস্যাকারাইড ইউনিট আমরা পেতে পারি। যেরকম ধরো সুক্রোজ, সুক্রোজকে যদি হাইড্রোলাইসিস করি না তাহলে কিন্তু আমরা গ্লুকোজ পাই, ফ্রুক্টোজ পাই। তার মানে কটা মোনোস্যাকারাইড পেলাম? দুটো। কারণ আগেই পড়েছি যে মোনোস্যাকারাইডকে আমরা হাইড্রোলাইসিস করতে পারি না, তার মানে কি গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলোকে পারবো না, এগুলো থেকে আর কিছু উৎপন্ন করতে আমরা পারবো না। কিন্তু যদি অলিগোস্যাকারাইড হয় সেটা থেকে আমরা কিন্তু 2 থেকে 10টা, যেরকম সুক্রোজ, সুক্রোজ তাহলে কি হবে? একটা অলিগোস্যাকারাইড। আর এবার অলিগোস্যাকারাইডেরও কিন্তু আবার ডিভিশন আছে। ক্লাসিফিকেশন করলে আমরা পাই যে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, ডিপেন্ড করছে দ্য নাম্বার অফ মোনোস্যাকারাইডের উপর। এবার ধরো আমি এক্সাম্পল সুক্রোজেরই দিলাম, সুক্রোজ থেকে আমরা কটা পাচ্ছি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, 1 মলিকিউল অফ গ্লুকোজ পাই, 1 মলিকিউল অফ ফ্রুক্টোজ পাই, তাহলে দুটো মোনোস্যাকারাইড পেলাম। তাহলে সুক্রোজ হবে, সুক্রোজ কিন্তু একটা অলিগোস্যাকারাইড। এবার অলিগোস্যাকারাইডের মধ্যে আছে আবার ডাইস্যাকারাইড, তার মানে 2 থেকে 10টা মোনোস্যাকারাইড এর মধ্যে যদি আমরা উৎপন্ন করতে পারি তাহলে সেটা হবে অলিগোস্যাকারাইড। এবার যদি দুটো হয় তাকে ডাইস্যাকারাইড বলবো, 3টে হলে তাকে ট্রাই, 4টে হলে টেট্রা, 5টা হলে পেন্টাস্যাকারাইড, এইভাবে কিন্তু চলতে থাকে। তার মানে কটা মোনোস্যাকারাইড প্রোডিউস করতে পারছি তার উপর ডিপেন্ড করছে কিন্তু তাদের নামগুলো। তাহলে তাহলে সুক্রোজ কি হবে? সুক্রোজ হবে আমাদের ডাইস্যাকারাইডের মধ্যে পড়ছে, মানে অলিগোস্যাকারাইড। তো অবশ্যই তার মধ্যেও যদি আবার স্পেসিফাই করে বলতে চাই তাহলে বলবো ডাইস্যাকারাইডের মধ্যে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, that হ্যাঁ, 2 monosaccharide unit obtained on hydrolysis of a disaccharide, তাহলে ডাইস্যাকারাইডে দুটো মোনোস্যাকারাইড উৎপন্ন হবে, ট্রাইস্যাকারাইড হলে 3টে মোনোস্যাকারাইড পাবো, টেট্রাস্যাকারাইড হলে আমরা 4টে মোনোস্যাকারাইড পাবো, এইভাবে চলতে থাকে। তাহলে দুটো মোনোস্যাকারাইড, ধরো যে ডাইস্যাকারাইডের হাইড্রোলাইসিস করে আমরা যে দুটো মোনোস্যাকারাইড পেয়েছি সেই দুটো মোনোস্যাকারাইডই সেম হতে পারে আবার ডিফারেন্টও হতে পারে। যেমন আমি এক্ষুনি যেটা বারবারই বলছি, সুক্রোজের ক্ষেত্রে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়েছে, তাহলে ডিফারেন্ট মোনোস্যাকারাইড ইউনিট অবটেন করতে পেরেছি। এবার সেমও হয়, যেমন ধরো মল্টোজ, মল্টোজকে যদি আমি হাইড্রোলাইসিস করি 2 মলিকিউলস অফ গ্লুকোজ পাই, তার মানে কি দুটো মোনোস্যাকারাইড সেম,
সেম মনোস্যাকারাইড আমরা অবটেন করতে পারছি। এবার আসছি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডে কি বলছে দেখো, কার্বোহাইড্রেটস which yield a large number of monosaccharide unit on hydrolysis. হাইড্রোলাইসিস করলে আমরা লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইড কিন্তু পেতে পারি। লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইড যদি পাই তাহলে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। পলি মানে তোমরা জানোই, আর স্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেট। আর এক্সাম্পল হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, গাম, এগুলো হচ্ছে সবই পলিস্যাকারাইড। আমরা এইগুলোকে হাইড্রোলাইসিস করলে মানে স্টার্চকে হাইড্রোলাইসিস করলে ধরো আমরা লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইড পাবো। পলিস্যাকারাইড কিন্তু টেস্টের দিক থেকে সুইট হয় না, হেন্স দে আর অলসো কল্ড নন সুগার। তাহলে সুগার আছে, নন সুগার আছে, পলিস্যাকারাইড পড়ছে নন সুগারের মধ্যে, কারণ তাদের টেস্ট কিন্তু সুইট নয়। কার্বোহাইড্রেটকে আমরা এই তো মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এইভাবে ডিভিশন করছি। এছাড়া আমরা কিন্তু রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার এই দুটোকেও ক্লাসিফাই করতে পারি। এবার কোনটাকে রিডিউসিং বলবো আর কোনটাকে নন রিডিউসিং বলবো। রিডিউসিং বলবো যখন ফেলিং সলিউশন বা টলারেন্স রিএজেন্ট দ্বারা এরা রিডিউস হয়ে যাবে, সেটা হচ্ছে রিডিউসিং সুগার। সেক্ষেত্রে all monosaccharides whether aldose or ketose সবাই কিন্তু মানে সে অ্যালডোজই হোক বা কিটোজই হোক সবাই কিন্তু রিডিউসিং সুগার হয়, কারণ ফেলিং সলিউশন আর টলারেন্স রিএজেন্ট দিয়ে যদি আমি এদের রিডিউস করি এরা রিডিউসড হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য রিডিউসিং। আর যারা হয় না তারা নন রিডিউসিং সুগার। অল মনোস্যাকারাইড, এটা মাথায় রাখতে হচ্ছে যে অল মনোস্যাকারাইড সে অ্যালডোজই হোক বা কিটোজই হোক। ধরো গ্লুকোজ হচ্ছে আমাদের মনোস্যাকারাইড, ফ্রুক্টোজও মনোস্যাকারাইড, কিন্তু গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ আর ফ্রুক্টোজ হচ্ছে অ্যালডো কি তোমার কিটোজ, কিটোজের মধ্যে পড়ে। কিটোহেক্সোস আর অ্যালডোহেক্সোস হচ্ছে গ্লুকোজ, তাহলে সে দুজনেই কিন্তু রিডিউসিং সুগার। এবার যেটা বলছিলাম মনোস্যাকারাইডকে আমরা এবার কিছু ডিটেইলসে পড়ব। মনোস্যাকারাইডকে আমরা আবার আরো কিছু ক্লাসিফিকেশন করতে পারি, সেটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম, কতগুলো কার্বন অ্যাটম প্রেজেন্ট রয়েছে তার উপর বেস করে কিন্তু আমরা মনোস্যাকারাইডকে ক্লাসিফাই করতেই পারি। তাহলে মনোস্যাকারাইডকে কিন্তু আমরা ইফ এ মনোস্যাকারাইড কন্টেন অ্যান অ্যালডিহাইড গ্রুপ তাহলে সেটাকে অ্যালডোজ বলবো, আর যদি সেটা কিটো গ্রুপ কন্টেন করে তাহলে সেটাকে কিটোজ বলবো। যেমন দেখো এই টেবিল 14.1 এ ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, ঠিক আছে। তাহলে কার্বন নাম্বার 3, 4, 5, 6, 7 এইভাবে দিয়েছে। অ্যালডিহাইড হলে তাকে বলবো অ্যালডোট্রায়োজ। যদি সেই তিনটে কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে অথচ সেটা কিটোন তাহলে বলবো কিটোট্রায়োজ। এইভাবে হেক্সোজে দেখো অ্যালডোহেক্সোস, কিটোহেক্সোস। এখানে মেইনলি তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের যেটা হেক্সোস আর কিটোহেক্সোস, মানে অ্যালডোহেক্সোস গ্লুকোজ, কিটোহেক্সোস ফ্রুক্টোজ, এই দুটো কিন্তু ডিটেইলসে পড়তে হবে। অ্যালডোহেক্সোস গ্লুকোজ আর কিটোহেক্সোস হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে। চলো তাহলে আমরা গ্লুকোজটা স্টার্ট করি। তাহলে গ্লুকোজ অকার্স ফ্রিলি ইন নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ইন দা কম্বাইন্ড ফর্ম। তাহলে আমরা কিন্তু গ্লুকোজকে ফ্রিলি পাই, আবার কম্বাইন্ড অবস্থাতেও পাই, মানে মুক্ত অবস্থায় পাই, সংযুক্ত অবস্থাতেও পাই। ইট ইজ প্রেজেন্ট ইন সুইট ফ্রুট অ্যান্ড হানি। হানিতে, সুইট যে ফ্রুটস গুলোতে গ্লুকোজ কিন্তু প্রেজেন্ট থাকে। রাইপ গ্রেপস অলসো কন্টেন গ্লুকোজ ইন লার্জ অ্যামাউন্ট, মানে যে পাকা আঙুরগুলো, পাকা আঙুরে কিন্তু লার্জ অ্যামাউন্টে গ্লুকোজ কন্টেন্ট হয়ে থাকে। এবার গ্লুকোজের প্রিপারেশন, আমাদের তো তাহলে গ্লুকোজ আমরা যদি প্রিপেয়ার করতে চাই তাহলে কিভাবে প্রিপেয়ার করব? প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ফ্রম সুক্রোজ। সুক্রোজ থেকে আমরা বারবার অলরেডি পড়ে ফেলেছি এটা যে হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাই, তাই তো। তাহলে if sucrose is boiled with dilute HCl or H2SO4 in alcoholic solution, glucose and fructose are obtained in equal amount। তার মানে দুটোই কিন্তু 1 মলিকিউল করে পাচ্ছি, 1 মলিকিউলে গ্লুকোজ পাচ্ছি, 1 মলিকিউল অফ ফ্রুক্টোজও পাচ্ছি।
তাহলে সুক্রোজকে যদি আমরা ডাইলিউট HCl আর H অথবা H2SO4 এর সাথে বয়েল করি, ফোটাই অ্যালকোহলিক সলিউশনে, তাহলে কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজ পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রিপেয়ার করলাম সুগার কেন বা সুক্রোজ থেকে। সুগার কেনটাকেই তো সুক্রোজ বলে। তাহলে আমরা এখান থেকে কিন্তু প্রিপেয়ার করতে পারলাম। এবার হচ্ছে ফ্রম স্টার্চ, স্টার্চ থেকেও কিন্তু আমরা গ্লুকোজ প্রিপেয়ার করতে পারি। দেখো, কমার্শিয়ালি গ্লুকোজ ইজ অবটেন্ড বাই হাইড্রোলাইসিস অফ স্টার্চ বাই বয়েলিং ইট উইথ ডাইলিউট H2SO4 at 393 কেলভিন আন্ডার প্রেসার। তাহলে 393 কেলভিন টেম্পারেচারে, প্রেসারের আন্ডারে, সেটা হচ্ছে 2 থেকে 3 atm, ঠিক আছে, 2 to 3 atm প্রেসারে আমরা কিন্তু ডাইলিউট H2SO4 এর সাথে যদি বয়েল করি, তাহলে সেটা হাইড্রোলাইসিস করে কমার্শিয়ালি কিন্তু আমরা গ্লুকোজ প্রিপেয়ার করতে পারি। দেখো, স্টার্চ বা সেলুলোজ থেকে এন মলিকিউল অফ গ্লুকোজ পেয়েছি। স্টার্চ সেলুলোজ মানেই বুঝতে পারছো, সেটা হচ্ছে পলিস্যাকারাইড, যেখান থেকে কিন্তু আমরা লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইড পাই, তাই তো। স্টার্চকে হাইড্রোলাইসিস করলে বা সেলুলোজ হোক, গ্লাইকোজেন হোক, সবই পলিস্যাকারাইড। তার মানে পলিস্যাকারাইড মানে কি, লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইড এরা প্রডিউস করে। তার মানে সেই জন্য দেখো গ্লুকোজের আগে লেখা আছে স্মল এন, তার মানে এন মানে কিন্তু অনেক, মানে সেই জন্য এন দিয়ে প্রকাশ করা হয়েছে। এবার করব স্ট্রাকচার অফ গ্লুকোজ। গ্লুকোজের স্ট্রাকচারটা কি রকম হবে? গ্লুকোজ ইজ অ্যান অ্যালডোহেক্সোজ। তাহলে আমি ফার্স্টেই বলছি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মানে অ্যালডোহেক্সোজ আর তোমার কিটোহেক্সোজ, এই দুটো আমাদের পড়তে হবে। তার মধ্যে গ্লুকোজ হচ্ছে অ্যালডোহেক্সোজ, যেটাকে আমরা ডেক্সট্রোজও বলতে পারি। তাহলে গ্লুকোজের আরেকটা নাম কি জানলাম? ডেক্সট্রোজ। It is monomer of many larger carbohydrate like starch, cellulose, এগুলোর মনোমার হিসেবে গ্লুকোজ, তাই তো। তাহলে it is probably the most abundant organic compound on earth. এটা কিন্তু আর্থে খুব একটা অ্যাবান্ডান্ট, মোস্ট অ্যাবান্ডান্ট অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। ইটস মলিকিউলার ফর্মুলা তোমরা জানো অলরেডি, যে C6H12O6। C6H12O6 তোমরা জেনারেল ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, CxH2O এর হোল y, সেখানে C6H2 এর হোল 6, সেটা ভাবেও কিন্তু সেটাও কিন্তু গ্লুকোজের। তাহলে দেখো, গ্লুকোজের এখানে কিন্তু on prolonged heating with HI it forms N-hexane, suggesting that all the 6 carbon atom are linked in a straight line. দেখো, প্রত্যেকটা কার্বন অ্যাটম কিন্তু 6টা যে কার্বন অ্যাটম এন হেক্সেনে, তাহলে HI দ্বারা যদি হিট করা হয়, তাহলে কিন্তু গ্লুকোজ থেকে আমরা এন হেক্সেন পাবো, যেটাতে 6 কার্বন অ্যাটম একটা স্ট্রেট লাইনে লিংকড হয়ে আছে, দেখেছো। আচ্ছা, গ্লুকোজ, এবার দেখো গ্লুকোজ রিঅ্যাক্ট করে কিসের সাথে? হাইড্রক্সিল অ্যামিনের সাথে। হাইড্রক্সিল অ্যামিনের সাথে গ্লুকোজ রিঅ্যাক্ট করে অক্সিন ফর্ম করে, আর অ্যাডস এ মলিকিউল অফ হাইড্রোজেন সায়ানাইড। যদি হাইড্রোজেন সায়ানাইডের সাথে যুক্ত করি গ্লুকোজকে, তাহলে কিন্তু সায়ানোহাইড্রিন দেয়। এই যে রিঅ্যাকশনটা, এই করার কারণটা কি? এখানে কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য, কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে কিনা সেটা কনফার্ম করার জন্যই এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। তাহলে গ্লুকোজ যদি আমি দেখি যে হাইড্রক্সিল অ্যামিন দিয়ে রিঅ্যাকশন করালে এটা অক্সিন ফরমেশন করছে, বা আমাদের HCl মানে হাইড্রোজেন সায়ানাইড যদি গ্লুকোজের সাথে রিঅ্যাক্ট করে সায়ানোহাইড্রিন তৈরি করে, তাহলে বুঝবো যে এখানে কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে, কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে। এছাড়া গ্লুকোজ গেটস অক্সিডাইজড to 6 carbon carboxylic acid on reaction with a mild oxidizing agent like bromine water. এবার এই ব্রোমিন ওয়াটার, Br2 ওয়াটার, এটা কিন্তু একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মানে খুবই মৃদু, খুব যে জোরালো একটা অক্সিডাইজিং, স্ট্রং নয়, খুবই মাইল্ড, ঠিক আছে। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ব্রোমিন ওয়াটার। সেটা দ্বারা যদি আমি অক্সিডেশন ঘটাই গ্লুকোজের সাথে, রিঅ্যাকশনে কি দেবে? অক্সিডাইজড হয়ে গিয়ে 6 কার্বন কার্বক্সিলিক অ্যাসিড দেবে।
6 কার্বন কার্বক্সিলিক অ্যাসিড এরা প্রডিউস করে, যার নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। 6 কার্বন কার্বক্সিলিক অ্যাসিড যার নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। তাহলে গ্লুকোজ অক্সিডাইজ হয়ে গিয়ে কার মাধ্যমে হচ্ছে? ব্রোমিন ওয়াটার, যেটা হচ্ছে একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এইবার এটা কিন্তু একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, কারণ আমরা জানি যে অ্যালডিহাইড কে অক্সিডাইজড করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তার মানে এটাতে গ্লুকোজে যে গ্লুকোজ থেকে আমরা গ্লুকোনিক অ্যাসিড পাচ্ছি অক্সিডাইজিং এজেন্ট দিলে, তাহলে গ্লুকোজে অ্যালডিহাইডিক গ্রুপ মানে CHO গ্রুপ যে প্রেজেন্ট আছে সেটা আমরা কিন্তু এখান থেকে ইন্ডিকেট করতে পারছি। তাহলে দিস ইন্ডিকেটস দ্যাট দ্য কার্বনিল গ্রুপ ইজ প্রেজেন্ট অ্যাজ অ্যান অ্যালডিহাইডিক গ্রুপ। কার্বনিল গ্রুপই কিন্তু অ্যালডিহাইডিক গ্রুপ রূপে প্রেজেন্ট রয়েছে। তাহলে ফার্স্ট এরটায় আমরা যেটা দেখলাম, হাইড্রক্সিল অ্যামিন দিলে অক্সিন পাচ্ছি, আর হাইড্রোজেন সায়ানাইড দিলে সায়ানোহাইড্রিন পাচ্ছি। এর থেকে প্রমাণ হলো যে আমরা কনফার্ম হয়ে গেলাম এখানে কার্বনিল গ্রুপ আছে। এবার কার্বনিল গ্রুপ প্রেজেন্ট রয়েছে অ্যালডিহাইডিক গ্রুপ রূপে, সেটাকে আবার কনফার্ম করার জন্য আমাদের ব্রোমিন ওয়াটার মানে একটা অক্সিডাইজিং এজেন্ট, সেটা দিয়ে আমাদের অক্সিডাইজ করে দেখতে হবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে কিনা। ঠিক তাই গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড হলো। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে কার্বনিল গ্রুপ যে প্রেজেন্ট আছে সেটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যালডিহাইডিক গ্রুপ রূপে। নেক্সট দেখো, ধরো অ্যাসিটাইলেশন করলে, অ্যাসিটাইলেশন অফ গ্লুকোজ উইথ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে, তাহলে কি দিয়ে করা হলো না, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে যদি আমরা অ্যাসিটাইলেশন করি তাহলে কিন্তু গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট দেয়। গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট, এই স্ট্রাকচার গুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই স্ট্রাকচার গুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং কোনটার সাথে কি রিঅ্যাকশন করে কি প্রোডাকশন হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে অ্যাসিটাইলেশনের ফলে কি হলো, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে কি দিয়ে আমরা অ্যাসিটাইলেশন করছি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে করছি, পেলাম কি গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট, যেটা আবার 5টা যে OH গ্রুপ আছে সেটা কনফার্মেশন দিল গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট। তার মানে ওই যে CHOH এইভাবে যে মিডিলে অ্যাসিমেট্রিক কার্বন গুলো ছিল, এবার সেই যে CHO ওটার Hটা সরে গিয়ে COCH3 বসলো, COCH3 বসে গেল। তাহলে এটা কনফার্ম করলো যে তাহলে গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট পেলাম, 5টা কার্বনের সাথে ওই COCH3 গ্রুপ যুক্ত হয়ে গেল। ঠিক আছে, 5টা কার্বনের ওই অক্সিজেনের সাথে। তাহলে এটা প্রুফ করলো, কনফার্ম করলো যে 5টা OH গ্রুপ কিন্তু প্রেজেন্ট আছে গ্লুকোজে। ঠিক আছে, ফার্স্ট এটা তাহলে কার্বনিল গ্রুপ দিল, কার্বনিল গ্রুপ পাওয়া গেল, তাহলে এটা মোনোমার, সেটা প্রুফ করেছি আমরা HI দিয়ে হিট করে N হেক্সেন পেয়েছি। আচ্ছা, এছাড়া তাহলে কার্বনিল গ্রুপ দিয়ে প্রমাণ করলাম, আবার করলাম যে আমরা ব্রোমিন ওয়াটার মানে অক্সিডাইজিং এজেন্ট দিয়ে। এবার 5টা OH গ্রুপ আছে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে করলাম। নেক্সট হচ্ছে যে অক্সিডেশন করছি নাইট্রিক অ্যাসিড দিয়ে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ গ্লুকোনিক অ্যাসিডও আমাকে ডাইকার্বক্সিলিক অ্যাসিড দিচ্ছে। তাহলে গ্লুকোজকে যদি অক্সিডেশন করি নাইট্রিক অ্যাসিড দিয়ে তাহলে সেটাও দিচ্ছে স্যাকারিক অ্যাসিড, আবার গ্লুকোনিক অ্যাসিডও মানে স্যাকারিক অ্যাসিড কাকে বলছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দুদিকেই মানে 1 এরটা এবং 6 এরটা নাম্বার 6 মানে কার্বন নাম্বার 1 এন্ড কার্বন নাম্বার 6 দুটোই দেখো মানে CHO গ্রুপ ও COOH হয়ে গেছে, আর CH2OH সেটাও কিন্তু অ্যাসিড হয়ে গেছে। তাই বোঝানো বলছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে বলে স্যাকারিক অ্যাসিড। গ্লুকোজও অক্সিডেশন করে স্যাকারিক অ্যাসিড দিচ্ছে, গ্লুকোনিক অ্যাসিডও অক্সিডেশন করে কার সাথে করছে, নাইট্রিক অ্যাসিডের সাথে করে কি দিচ্ছে, স্যাকারিক অ্যাসিড দিচ্ছে। এবার এটা ইন্ডিকেট করছে যে তাহলে এই ইন্ডিকেশন গুলো কোন রিঅ্যাকশনটা কি ইন্ডিকেট করছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু এটা পড়তে হবে। তাহলে এই রিঅ্যাকশনটা ইন্ডিকেট করছে যে প্রেজেন্স অফ এ প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ ইন গ্লুকোজ। গ্লুকোজে যে একটা প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ মানে এই OH টা কিন্তু আগের হাইড্রক্সিল গ্রুপ নয়,
এই OH টা কোনটা? CH2OH, লাস্টে যে একটা অ্যালকোহলিক গ্রুপ আছে, গ্লুকোজের লাস্ট কার্বনে যে একটা অ্যালকোহলিক গ্রুপ CH2OH, এইটাকে রিপ্রেজেন্ট করছে। প্রাইমারি অ্যালকোহলিক বলতে কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করছে। এটা কিন্তু আগেরটা যে তোমরা ভাবছো 5OH গ্রুপ, সেটা কিন্তু আলাদা, সেটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, আর এটা হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ CH2OH এর সেই OH এটা। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা তাহলে প্রাইমারি অ্যালকোহল যে প্রেজেন্ট আছে সেটা ইন্ডিকেট করছে। তাহলে আমরা সবটাই তো হয়ে গেল, তাহলে CHO গ্রুপ আছে এটা প্রমাণ হয়ে গেল, প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ আছে এটাও কনফার্ম হয়ে গেল, তারপর পাঁচটা যে OH আছে হাইড্রক্সিল গ্রুপ আছে সেটাও আমরা কনফার্মেশন পেয়ে গেলাম। এবার the exact arrangement of different এই যে OH মানে হাইড্রক্সিল গ্রুপের কথা বলছি, এই OH টা কিন্তু হাইড্রক্সিল গ্রুপ। এবার ফিশার স্ট্রাকচার যেগুলো সেগুলো দেখো, যে গ্লুকোজ এটা তো গ্লুকোজ, তারপর এটা কি গ্লুকোনিক অ্যাসিড, তারপর এটা হচ্ছে স্যাকারিক অ্যাসিড। তাহলে এই স্ট্রাকচার তিনটে খুব ভালো করে মনে রাখতে হচ্ছে, গ্লুকোজ, গ্লুকোনিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড। এবার আসি গ্লুকোজের নামটা কিভাবে কারেক্টলি আমরা লিখতে পারি। একটা হচ্ছে ডি গ্লুকোজ হতে পারে, আর একটা এল গ্লুকোজ হতে পারে। তোমরা নিশ্চয়ই পড়েছো যে ডি আর এল এর সম্পর্কে, যে ডি হলে কি হবে, একদম রাইট সাইডে কিন্তু আমরা কনফিগারেশনকে বোঝাই, এই ডি এল ক্যাপিটাল, কিন্তু ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল এগুলো লেখার মাধ্যমে আমরা কিন্তু কনফিগারেশন বোঝাই। আর তারপরে যে ডি পজিটিভ একটা সাইন থাকে, ডি প্লাস গ্লুকোজ বা এল মাইনাস গ্লুকোজ, এল প্লাস গ্লুকোজ, তার মানে এই প্লাসটা রিপ্রেজেন্ট করে ডেক্সট্রো রোটেটরি নেচার অফ দ্য মলিকিউল। মলিকিউলটা কিন্তু দক্ষিণাবর্তী, ডান দিকে ঘূর্ণন, এদের ঘূর্ণনটা হচ্ছে ডান দিকে, সেই জন্য প্লাস দিয়ে এদেরকে রিপ্রেজেন্ট করা হয় ডেক্সট্রো রোটেটরি হলে। আর যদি নেগেটিভ থাকে তাহলে লেভো রোটেটরি, মানে বাঁ দিক দিয়ে ঘোরে, তখন সেটাকে লেভো রোটেটরি বলবে। It should be remembered that D আর L have no relation with the optical activity. Optical activity কি রকম হবে তার উপর কিন্তু D আর L এর nomenclature ডিপেন্ড করে না। এছাড়া স্মল d আর স্মল l এর সাথে কোনো রিলেশন নেই। The letter capital D or capital L before the name of any compound indicate করছে relative configuration of a particular stereoisomer of a compound with respect to the configuration of some other compound. কি বলছে না, কোনো কম্পাউন্ডের নামের আগে ধরো ডি আর এল লিখছি, কনফিগারেশন বিশিষ্ট অন্য কোনো কম্পাউন্ডের অ্যারেঞ্জমেন্টের রেসপেক্টে একটা কম্পাউন্ডের কোনো তোমার স্টিরিও আইসোমারকে বা আপেক্ষিক একটা কনফিগারেশনকে কিন্তু বা অ্যারেঞ্জমেন্টকে এরা ইন্ডিকেট করে, ডি আর এল যে লিখছি আমরা। ঠিক আছে, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি তুমি দেখো, দিস রেফার্স টু দেয়ার রিলেশন উইথ এ পার্টিকুলার আইসোমার অফ গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইডের একটা নির্দিষ্ট সমবায়বের সাথে তাদের সম্পর্ককে বোঝাচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। গ্লিসারলডিহাইড কিন্তু কন্টেন করে ওয়ান অ্যাসিমেট্রিক কার্বন, দুটো ফাংশনাল গ্রুপের মাঝে। ধরো গ্লুকোজে কি একটা CHO আছে, একটা CH2OH আছে, মাঝখানে যে চারটি কার্বন আছে সেগুলোকে কি বলে, সেগুলোকে তো অ্যাসিমেট্রিক কার্বন বলে। তাহলে গ্লিসারলডিহাইডে কি আছে, একটাই অ্যাসিমেট্রিক কার্বন আছে এন্ড এক্সিস্ট ইন টু এনানশিওমেরিক ফর্মে এক্সিস্ট করে, সেটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস, প্লাস হলে সেটা হচ্ছে ডি আর মাইনাস হলে সেটা হচ্ছে এল। এখানে কিন্তু সেই মাইনাসের কথা বললাম, প্লাস গ্লিসারলডিহাইড মাইনাস গ্লিসারলডিহাইড মানে এল আর ডি। ডি গ্লিসারলডিহাইড আর এল গ্লিসারলডিহাইড। ডি হলে দেখো OH গ্রুপ, OH গ্রুপটা দেখো অ্যাসিমেট্রিক কার্বনে, ওয়েজ গ্রুপটা অ্যাসিমেট্রিক কার্বন তো এখানে একটাই আছে, তাই একদম একটা ওইটার ক্ষেত্রে শুধু হবে দুটো এনানশিওমেরিক ফর্ম পাবো। রাইট সাইডে ওয়েজটা আছে তাই এটা তোমার ডি গ্লিসারলডিহাইড, আর এটার ক্ষেত্রে ওয়েজটা লেফটে আছে তাই জন্য এল। আচ্ছা, প্লাস আইসোমার অফ গ্লিসারলডিহাইড হ্যাজ ডি কনফিগারেশন, এটা জাস্ট এই মাত্র বললাম। It means that when its structural formula is written on paper,
following specific convention which we will study in higher class, that which group lies on right hand side in the structure. রাইট হ্যান্ডের সাইডে আছে, তাহলে এইটাই কিন্তু আমি এতক্ষণ যেটা বললাম সেটাই লিখেছি। জাস্ট রাইট হ্যান্ড সাইডে এই স্ট্রাকচারটা মেন পড়লেই হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে যদি ওয়েজটা থাকে তাহলে সেটা ডি, আর লেফটে থাকলে সেটা হচ্ছে এল। For assigning the configuration of monosaccharide, it is lowest asymmetric carbon atom. একদম লোয়েস্ট যে অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম আছে তার সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে। আর ধরো গ্লুকোজে তো 4টে অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম, তাহলে তুমি কোনটাকে ধরবে? সেই জন্য একদম লাস্টটাকে ধরতে হবে। লাস্টেরটা একদম লাস্ট অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম মানে কোনটা? CHO গ্রুপ আর CH2OH গ্রুপ, দুটো ফাংশনাল গ্রুপের মিডিলে 4টে যে কার্বন অ্যাটম আছে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম। অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম, এবার এগুলোতে একদম লোয়েস্টেরটা হচ্ছে OH গ্রুপটা, যদি রাইট সাইডে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডি গ্লুকোজ, আর যদি সেটা লেফট সাইডে থাকে সেটাকে বলবো আমরা এল গ্লুকোজ। Other asymmetric carbon atom of glucose are not considered for this comparison. Also, the structure of glucose and glyceraldehyde written in a way that most oxidized carbon, in this case CHO, in the top. দেখো ডি গ্লিসারলডিহাইড আর ডি গ্লুকোজ, দেখো আমরা কিন্তু একদম লাস্টেরটা ধরছি, ঠিক আছে? লাস্ট কার্বনের আগের কার্বনটা, লাস্টের অ্যাসিমেট্রিক কার্বনটায় ওএইচ গ্রুপটা যেদিকে থাকবে সেই অনুযায়ী নাম হচ্ছে, ডান দিকে আছে তাই ডি গ্লুকোজ, ডি পজিটিভ। এবার আমরা এতক্ষণ কিন্তু গ্লুকোজের করলাম ওপেন চেইন স্ট্রাকচার, আমরা গ্লুকোজের ওপেন চেইন স্ট্রাকচার সম্পর্কে পড়ছি না। এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ। এবার সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ, explain করে most of its properties, but the following reactions and facts could not explain by the structure. আমাদের স্ট্রাকচার 1 এ আমরা যেটা দেখলাম মানে ওপেন চেইন স্ট্রাকচার, এটা তো ক্লোজড চেইন স্ট্রাকচার। ওপেন চেইন স্ট্রাকচারে কিন্তু এরা কিন্তু প্রপার্টিজ গুলো এক্সপ্লেন করতে পারছে, কিন্তু কিছু স্ট্রাকচার বা কিছু রিঅ্যাকশনস আছে সেগুলো কিন্তু এক্সপ্লেন করতে পারছে না, কিছু ফ্যাক্টস আছে। Despite having the aldehyde group, glucose does not give Gibbs test and it does not form the hydrogen sulfide addition product with NaHSO3. তাহলে বলছে গ্লুকোজে অ্যালডিহাইড থাকা সত্ত্বেও এরা কিন্তু সিপের এক্সামে টেস্ট করলে কোনো কিছু মানে সাড়া দেয় না। NaHSO3 এর সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন সালফাইডের মতন অ্যাডিশন প্রোডাক্ট কিন্তু তৈরি করতে পারছে না। তাহলে গ্লুকোজের পেন্টা অ্যাসিটেট ডাজ নট রিঅ্যাক্ট উইথ হাইড্রক্সিলামিন। এবার এটা ইন্ডিকেট করছে ইন দ্য অ্যাবসেন্স অফ ফ্রি CHO গ্রুপ। তাহলে CHO, এবার আমি ওপেন চেইন স্ট্রাকচারে যেটা দেখলাম যে কোন রিঅ্যাকশন গুলো আমাদের দেখবে যে CHO গ্রুপ আছে এটা প্রুফ করছে, কনফার্ম করে দিচ্ছে, অথচ ওপেন চেইন স্ট্রাকচার বলছে দেখো পেন্টা অ্যাসিটেট, এই যে গ্লুকোজের আমরা যদি অ্যাসিটাইলেশন করে গ্লুকোজের পেন্টা অ্যাসিটেট পাই তাহলে সেটাকে যদি হাইড্রক্সিলামিন দিই সেটা কিন্তু রিঅ্যাক্ট করছে না। তার মানে এটা ইন্ডিকেট করছে যে এখানে কোনো ফ্রি CHO গ্রুপ নেই, অ্যাবসেন্ট। Glucose is found to exist into different crystalline form which are named as alpha and beta. Alpha form of glucose কিভাবে পাবো? সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন অফ গ্লুকোজের ক্রিস্টালাইজেশনের মাধ্যমে। আলফা ফর্ম পেতে গেলে আমাদের কনসেন্ট্রেটেড সলিউশন অফ গ্লুকোজের ক্রিস্টালাইজেশন করতে হবে 303 কেলভিন টেম্পারেচারে, 303 কেলভিন টেম্পারেচারে। আর হচ্ছে যে আমাদের বিটা ফর্ম, এটা অবটেন হবে কিভাবে? এটাও কিন্তু ক্রিস্টালাইজেশনের করেই হবে ফ্রম হট অ্যান্ড স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন।
হট অ্যান্ড স্যাচুরেটেড অ্যাকুয়া সলিউশনের যদি ক্রিস্টালাইজেশন 371 কেলভিন টেম্পারেচারে, তাহলে সেটাকে বলবো বিটা ফর্ম। ঠিক আছে, এটাকে বলবো তাহলে বিটা ফর্ম। আর আলফা ফর্ম হলে সেটা কনসেন্ট্রেটেড সলিউশন অফ গ্লুকোজকে যদি ক্রিস্টালাইজেশন করি 303 কেলভিন টেম্পারেচারে। তাহলে দুটো ফর্ম পেলাম গ্লুকোজের, একটা আলফা একটা বিটা। This behavior could not explained by the open chain structure. তাহলে এই যে বিহেভিয়ারটা গ্লুকোজের, এটা কি ওপেন চেইন স্ট্রাকচারের মাধ্যমে আমরা পেয়েছিলাম? পাইনি। ওপেন চেইন স্ট্রাকচার কিন্তু এটা এক্সপ্লেন করতে পারেনি। It was proposed that one of the OH group may add to the CHO group and একটা OH গ্রুপ কিন্তু CHO গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারে, অ্যাড ফর্ম করতে পারে। তাহলে CHO গ্রুপের সাথে একটা OH গ্রুপ অ্যাড হয়ে গিয়ে সাইক্লিক হেমি অ্যাসিটাল স্ট্রাকচার ফর্ম করে। স্ট্রাকচার গুলো দেখলেই এবার বুঝতে পারবে। It was found that glucose ফর্ম করে একটা 6-membered ring in which OH at C5 is involved in the ring formation. যেখানে কার্বন নাম্বার 5 এ OH গ্রুপটা রিং ফরমেশনে ইনভলভ রয়েছে, 6-membered রিং পাচ্ছি। দিস এক্সপ্লেন করছে যে অ্যাবসেন্স অফ CHO গ্রুপ, এখানে কি কোনো CHO গ্রুপ আর থাকছে না, OH গ্রুপ CHO গ্রুপের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। অলসো এক্সিস্টেন্স অফ গ্লুকোজ ইজ 2 ফর্ম, আমরা দেখবো এবার। দেখো, এবার দেখে নাও দুটো ফরমেশন, দুটো আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ। মাঝখানে দেখো একদম গ্লুকোজের স্ট্রাকচারটা রয়েছে, লেফটে রয়েছে আলফা ডি ফর্ম আর রাইট সাইডে রয়েছে বিটা ডি ফর্ম। তাহলে আলফা ডি প্লাস গ্লুকোজ, বিটা ডি প্লাস গ্লুকোজ। দেখো OH গ্রুপের সাথে ওপরে যে গ্লুকোজের CHO গ্রুপটা ছিল, একদম লাস্ট যে অ্যাসিমেট্রিক কার্বনের সাথে যুক্ত OH, সেটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে আমাদের রিং ফরমেশনের জন্য CHO গ্রুপের সাথে। করে দেখো, ও দিচ্ছে অনলি ও, ঠিক আছে, অনলি এখানে অক্সিজেন দিয়ে দেখো একদম বন্ড করে গেছে। তাহলে এখানে কিন্তু আর CHO গ্রুপটি থাকছে না। তাহলে আলফা ডি কখন বলছি? যখন দেখো একদম ফার্স্ট কার্বনের সাথে দেখো OH গ্রুপ রয়েছে, ফার্স্ট কার্বনের সাথে OH গ্রুপ রয়েছে রাইট সাইডে, তাহলে সেটা আলফা ডি। আর যদি লেফট সাইডে থাকে সেই OH-টা, কার্বন নাম্বার 1 এ OH গ্রুপটা যদি লেফট সাইডে থাকে, তাহলে সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, তাহলে টু সাইক্লিক হেমি অ্যাসিটাল ফর্ম of glucose differ only in the configuration of hydroxyl group at C1. এটাই বললাম, কার্বন নাম্বার 1 এ হাইড্রক্সিল গ্রুপটা রাইট সাইডে থাকলে সেটা আলফা ফর্মে আছে, লেফটে থাকলে সেটা বিটা ফর্মে আছে। এটাকে বলছি অ্যানোমেরিক কার্বন। বিফোর সাইক্লিজেশনে আগে যে অ্যালডিহাইড কার্বনটা আর কি রয়েছিল, যেটাকে বলে অ্যানোমেরিক কার্বন। সাচ আইসোমার, তাহলে এটাকে কি বলে? কার্বন নাম্বার 1 যেটার সাথে কিন্তু হাইড্রক্সিল গ্রুপটা কনফিগারেশন বোঝানো হচ্ছে আর কি আলফা আর বিটা ফর্মে, অ্যানোমেরিক কার্বন বলে, মনে রাখো। তাহলে আলফা ফর্ম এন্ড বিটা ফর্ম যেটাকে বলে অ্যানোমার, আলফা ফর্ম আর বিটা ফর্ম দুটোকে অ্যানোমার বলছি। তাহলে অ্যানোমারের এক্সাম্পল হলে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ কিন্তু একদম একটা পারফেক্ট এক্সাম্পল। তাহলে 6-membered cyclic structure of glucose is called pyranose structure. আলফা বলো আর বিটা বলো, 6-membered cyclic structure। আমরা কিন্তু আগেরটা আলফা ডি আর বিটা ডি এটা কিন্তু ওপেন চেনে দেখেছি, এবার আমরা সাইক্লিক চেনে দেখবো। তার আগে এটা পড়ে নিই, সেটা হচ্ছে 6-membered cyclic structure of glucose, যেটাকে বলে পাইরানোজ। ইন অ্যানালজি উইথ পাইরান, পাইরানের সাথে অ্যানালজি করে, মানে পাইরানের সাথে সাদৃশ্য আছে, সেই কারণে গ্লুকোজের 6-membered cyclic স্ট্রাকচারকে পাইরানো স্ট্রাকচার বলে। পাইরানটা কি? পাইরানটা হচ্ছে সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড উইথ 1 oxygen atom and 5 carbon atom in the ring। 1 oxygen atom, তার মানে একটা অক্সিজেন অ্যাটম আছে, একটা কি আছে তোমার একটা অক্সিজেন অ্যাটম আছে আর 5টা কার্বন অ্যাটম আছে রিং এর মধ্যে পাইরানের। এবার cyclic structure of glucose is more correctly represented by Howard structure। হাওয়ার্ড স্ট্রাকচারের দ্বারা কিন্তু
গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারটাকে মোর কারেক্টলি রিপ্রেজেন্ট করা যায়। তাহলে পাইরান থেকেই পাইরানোজ এসছে। পাইরান যেহেতু একটা সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড যার একটা অক্সিজেন অ্যাটম আছে, 5টা কার্বন অ্যাটম আছে রিং এর মধ্যে, তাই জন্য এর সাথে মিল থাকায় এই 6 মেম্বার্ড সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজকে পাইরানোজ স্ট্রাকচার বলে। ওই জন্য দেখো না আলফা ডি গ্লুকোপাইরানোজ, বিটা ডি গ্লুকোপাইরানোজ এইভাবে কিন্তু লেখা হয়। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ না লিখে আলফা ডি গ্লুকোপাইরানোজ, পাইরানের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দেখো এটার সাথে অনেকটা সাদৃশ্য থাকায় আলফা ডি গ্লুকোপাইরানোজ বা বিটা ডি গ্লুকোপাইরানোজ এইভাবে লেখা হয়। দেখো এখানে অক্সিজেন রয়েছে আর 6 মেম্বার 1 2 3 4 5, 5টা কিন্তু এখানে কার্বন রয়েছে। তাহলে 5টা কার্বন রয়েছে আর একটা অক্সিজেন রয়েছে, 5 কার্বন অ্যাটম এন্ড অক্সিজেন, একটা হচ্ছে অক্সিজেন অ্যাটম রয়েছে। সেই জন্য হচ্ছে যে এখানে এটাকে বলছে আলফা ডি গ্লুকোপাইরানোজ। এবার দেখো আমরা অ্যালডোহেক্সোজ সম্পর্কে পড়লাম। অ্যালডোহেক্সোজ হচ্ছে গ্লুকোজ, তার সম্পর্কে পড়লাম, এটাই তোমাদের আছে আর সিলেবাসে। আর একটা যেটা হচ্ছে যে তোমার কিটোহেক্সোজ, আমরা বললাম না মনোস্যাকারাইড অ্যালডোজ হয় কিটোজ হয়, তাহলে অ্যালডোহেক্সোজ মানে হচ্ছে যার 6টা কার্বন আছে, কিটোহেক্সোজ মানেও সেটা 6টা কার্বনই আছে, সেটা কিটো ফর্মে আছে বলে তার নামটা হচ্ছে কিটোহেক্সোজ। ফ্রুক্টোজ তাহলে একটা ইম্পর্টেন্ট কিটোহেক্সোজ যেটা অবটেন্ড হচ্ছে along with glucose by hydrolysis of disaccharide sucrose। আমরা এটা অনেকবারই পড়ছি যে সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে আমরা গ্লুকোজ ফ্রুক্টোজ পাই, তাহলে ফ্রুক্টোজ এইভাবে প্রিপেয়ার করা যেতে পারে। ইট ইজ আ ন্যাচারাল monosaccharide found in fruits, honey, vegetables, এগুলোতে কিন্তু ফ্রুক্টোজ পাওয়া যায়। In its pure form it is used as a sweetener। সুইটনার মানে মিষ্টি কারক, মানে ধরো কোনো পদার্থকে কোনো একটা খাবারকে আমি মিষ্টি করে দিতে চাই, তাহলে কিন্তু আমি সেটাতে ফ্রুক্টোজ ইউজ করতে পারি, তাহলে ফ্রুক্টোজ হচ্ছে একটা সুইটনার হিসেবে ইউজ হয়। ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট কিটোহেক্সোজও তো বটে, সেটা ফার্স্টের লাইনেই দিয়েছে, আবার দিয়েছে, যাই হোক। তাহলে স্ট্রাকচার এবার হচ্ছে, তাহলে আমরা ফ্রুক্টোজ প্রিপেয়ার করতে পারছি সুক্রোজ থেকে হাইড্রোলাইসিস করে। আচ্ছা স্ট্রাকচার কি হবে? Fructose also has the formula of C6H12O6 and on the basis of its reaction it was found to contain a ketonic functional group at carbon 2। কার্বন 2 নম্বর কার্বনে দেখো C ডবল বন্ড O, একটা কিটোন ফাংশনাল গ্রুপ কিটোন রয়েছে 2 নম্বর কার্বনের সাথে, ঠিক আছে, আর 6 কার্বন স্ট্রেট লাইনে রয়েছে যেরকম, তাই তো। আচ্ছা এবারে ইট বিলংস টু ডি সিরিজ এন্ড ল্যাবোরেটরি কম্পাউন্ড, এটার আবার কিন্তু ডেক্সট্রো রোটেটরি হয় না, এটাতে শুধুমাত্র লেবোরেটরি হয়। তাহলে ডি মাইনাস, ডি নেগেটিভ সাইড থাকবে, লেবোরেটরি কম্পাউন্ড যেহেতু তাই এইভাবে লেখা হয় ডি মাইনাস ফ্রুক্টোজ, ডি নেগেটিভ, ডি লেবোরেটরি ফ্রুক্টোজ। It also exists in two cyclic form, সেই আমাদের রয়েছে যেটা alpha beta which are obtained by addition of OH group at C5 to the group, C5 এ addition করছি তাই তো, C5 এ OH গ্রুপের addition হয়ে আমরা কিন্তু সাইক্লিক ফর্ম তৈরি করতে পারছি। The ring thus formed a 5-membered ring। আগেরটাই যেমন আমরা গ্লুকোজের ক্ষেত্রে দেখেছিলাম 6 মেম্বার্ড রিং তৈরি হচ্ছে, এখানে হয় 5 মেম্বার্ড রিং, যেটার নাম হচ্ছে ফিউরানোজ, ওটাই কি ছিল পাইরানোজ, আর এটাই হচ্ছে ফিউরানোজ। উইথ অ্যানালজি টু কম্পাউন্ড ফিউরান, ওটাতে ছিল পাইরান, এটা হচ্ছে ফিউরান। ফিউরান হচ্ছে 5 মেম্বার্ড সাইক্লিক কম্পাউন্ড যেখানে 1 অক্সিজেন অ্যাটম রয়েছে এন্ড 4 কার্বন অ্যাটম রয়েছে। পাইরানে কি ছিল তোমরাই বলো, পাইরানে কি ছিল? আর ফিউরানে হচ্ছে তাহলে 1 অক্সিজেন অ্যাটম ছিল আর 4 কার্বন অ্যাটম ছিল। ফিউরান হচ্ছে একটা 5 মেম্বার্ড সাইক্লিক কম্পাউন্ড। দেখো ফিউরানের স্ট্রাকচার এটা, 4টে কার্বন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম, ঠিক আছে। আচ্ছা আলফা ডি তোমার নেগেটিভ ফিউরানোস, যেহেতু এখানে বলেছি লেবোরেটরি, এটা লেবোরেটরি যেহেতু তাই এটা পজিটিভ হয় না, নেগেটিভই শুধু হয়। আর বিটা ডি, তাহলে আলফা ডি ফ্রুক্টোফিউরানোস, বিটা ডি ফ্রুক্টোফিউরানোস। স্ট্রাকচার বুঝতে পারছো?
CH2OH CHCOH, এখানে এটা কিন্তু একটা কিটোন গ্রুপ ছিল অলরেডি, তাহলে OH কার্বন নাম্বার 5 এর সাথে OH গ্রুপটা যুক্ত হয়ে গেছে, OH গ্রুপ কার্বনিক গ্রুপের ওটার সাথে কিন্তু যুক্ত হয়ে গিয়ে দেখো ফ্রুক্টোফিউরানোজ তৈরি হয়েছে, CHO গ্রুপটার সাথে যুক্ত হয়ে গিয়ে কার্বন 5 এর নাম্বার অফ মানে কার্বন 5 এর OH গ্রুপটা যুক্ত হয়ে গিয়ে এই স্ট্রাকচার ফরমেশন করেছে। রিং স্ট্রাকচারে যদি দেখো সাইক্লিক স্ট্রাকচার অফ টু অ্যানোমার, এটা আলফা আর বিটার ক্ষেত্রে দেখো ফিউরানোস, ফিউরানোস কেন বলছে, ফিউরান থেকে এসেছে, ফিউরান মানে 5 মেম্বার রিং, 4টে কার্বন অ্যাটম রয়েছে, একটা অক্সিজেন অ্যাটম রয়েছে এখানে, দুটোরই দেখো 6 নম্বর আর 1 নম্বর দুটোতেই কিন্তু CH2OH গ্রুপ রয়েছে, একটার সাথে CH2OH গ্রুপ, একটা অপোজিটে রয়েছে OH আর একটা রয়েছে H। এবার তাহলে এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে মোনোস্যাকারাইড গুলো সম্পর্কে, ঠিক আছে, এবার করব ডাইস্যাকারাইড গুলো সম্পর্কে। তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো হচ্ছে মোনোস্যাকারাইড, তাহলে আমরা পড়ছি হচ্ছে আমরা মোনোস্যাকারাইড সম্পর্কে পড়লাম, এবার পড়বো যেটা সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। এবার এখান থেকে যেটা তোমাদের পড়তে হবে সেটা দেখো, two monosaccharides are joined together by an oxide linkage, oxide linkage এর মাধ্যমে কিন্তু দুটো monosaccharide জয়েন হয়ে থাকে, formed by the loss of a water molecule, তাহলে একটা ওয়াটার মলিকিউলকে লস করে এরা কিন্তু অক্সাইড লিংকেজের মাধ্যমে জয়েন করছে দুটো মোনোস্যাকারাইড, তখন কিন্তু তাকে বলছি আমি ডাইস্যাকারাইড। ধরো such a linkage, এই যে লিংকেজ গুলো between two monosaccharide unit through oxygen atom, অক্সিজেন অ্যাটমের মাধ্যমে দুটো মোনোস্যাকারাইড ইউনিট যদি লিংকেজ করে থাকে সেটাকে বলছে গ্লাইকোসাইডিক লিংকেজ, ভেরি ইম্পর্টেন্ট যেটা গ্লাইকোসাইডিক লিংকেজ। তাহলে ইন ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডে কি হয় দেখো, ইফ দ্য রিডিউসিং গ্রুপ অফ দ্য মোনোস্যাকারাইড দ্যাট ইজ অ্যালডিহাইডিক অর কিটোনিক গ্রুপ আর বন্ড করে থাকে, অ্যালডিহাইডিক আর কিটোনিক গ্রুপ, তাহলে সেটা কিন্তু নন রিডিউসিং সুগার, অ্যালডিহাইডিক অর কিটোনিক গ্রুপ আর বন্ড করে আছে গ্লাইকোসাইডিক লিংকেজের দ্বারা ডাইস্যাকারাইডে, তাহলে সেটা হচ্ছে নন রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার লাইক ধরো সুক্রোজ, ঠিক আছে। তাহলে কি বললাম, ইন ডাইস্যাকারাইডস ইফ দ্য রিডিউসিং গ্রুপ অফ মোনোস্যাকারাইড দ্যাট ইজ ধরো অ্যালডিহাইডিক আর কিটোনিক গ্রুপ বন্ড করে আছে সেটা নন রিডিউসিং সুগার দ্যাট ইজ সুক্রোজ। অন দ্য আদার হ্যান্ড সুক্রোজ ইন হুইচ these functional groups are free, this functional group, তাহলে ডাইস্যাকারাইডের মধ্যে উপস্থিত মোনোস্যাকারাইড সমূহের রিডিউসিং যে গ্রুপগুলো অর্থাৎ অ্যালডিহাইড কিটোন গ্রুপগুলো যদি বন্ধন দ্বারা যুক্ত থাকে সেগুলো হবে নন রিডিউসিং সুগার, তাহলে সেটা হচ্ছে যেমন সুক্রোজ। অন্যদিকে ধরো সুগার ইন হুইচ দিস ফাংশনাল গ্রুপ আর ফ্রি, ফাংশনাল গ্রুপগুলো ফ্রি আছে তাহলে কিন্তু বন্ড করে নেই, মোট কথা বন্ড হয়ে থাকলে সেগুলো নন রিডিউসিং, বন্ড না করে থাকলে ফ্রিলি থাকলে সেটা রিডিউসিং, যেমন ম্যালটোজ ল্যাকটোজ এগুলো। সুক্রোজে দেখো, তাহলে সুক্রোজে কি হয় না, সুক্রোজ হচ্ছে ওয়ান অফ দ্য কমন ডাইস্যাকারাইড যেটা হাইড্রোলাইসিস করে ইকুইমোলার মিক্সচার দেয় ডি গ্লুকোজ আর ডি ফ্রুক্টোজে, ডি প্লাস দিয়েছে দেখো, ডি প্লাস গ্লুকোজ ডি মাইনাস ফ্রুক্টোজ দেয়। These two monosaccharides are held together by a glycosidic linkage. এইবার সুক্রোজ কেন নন রিডিউসিং সুগার, কারণ এরা গ্লাইকোসাইডিক লিংকেজ দিয়ে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু লিঙ্কড হয়ে থাকে, জয়েন হয়ে থাকে, সেই কারণে এরা নন রিডিউসিং সুগার। এবার কোন পজিশনে এরা জয়েন হয়ে থাকে, কার্বন 1 অফ আলফা ডি গ্লুকোজ আর কার্বন 2 অফ বিটা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ বিটা ডি ফ্রুক্টোজের কার্বন নাম্বার 2 এর সাথে আলফা ডি গ্লুকোজের কার্বন 1 লিংকেজ হয়ে থাকে গ্লাইকোসাইডিক লিংকেজের মাধ্যমে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হচ্ছে। তাহলে আলফা ডি গ্লুকোজের কার্বন 1 আর বিটা ডি ফ্রুক্টোজের কার্বন 2, ঠিক আছে, বিটা ডি ফ্রুক্টোজের কিন্তু আলফা ডি এর নয়, বিটা ডি ফ্রুক্টোজের কার্বন 2 এর সাথে আলফা ডি গ্লুকোজের কার্বন 1 গ্লাইকোসাইডিক লিংকেজের মাধ্যমে লিংকড হয়ে থাকে। Since the reducing group of glucose fructose are involved in glycosidic bond formation এ যুক্ত আছে, ইনভলভ আছে, সেই জন্যই সে কিন্তু সুক্রোজকে বলে নন রিডিউসিং সুগার।
ঠিক আছে, এ দেখো একদম স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো করে এখানে দেয়া আছে। আলফা ডি গ্লুকোজের সাথে দেখো কার্বন 1, এটা তো কার্বন নাম্বার 1, তাহলে কার্বন নাম্বার 1 এর সাথে বিটা ডি ফ্রুক্টোজ, এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজ কেন, দেখো একদম বিটা মানে একদম লেফট সাইডে কিন্তু আছে CH2OH গ্রুপটা, ঠিক আছে। বিটা ডি ফ্রুক্টোজের কার্বন 2 নম্বর কার্বনের সাথে দেখো যুক্ত হয়ে আছে, 2 নম্বর কার্বনের সাথে, ঠিক আছে। তাহলে আলফা ডি গ্লুকোজের কার্বন নাম্বার 1 এর সাথে বিটা ডি ফ্রুক্টোজের কার্বন নাম্বার 2 গ্লাইকোসাইডিক লিংকেজ দ্বারা লিংকড হয়ে আছে। সেই কারণে সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং সুগার। যদি ফ্রি থাকতো তাহলে কিন্তু সেটাকে আমি রিডিউসিং সুগার বলতে পারতাম, বাট সুক্রোজ তো তা নেই। আচ্ছা, সুক্রোজ ইজ dextrorotatory but after hydrolysis gives dextrorotatory glucose and levorotatory fructose, তাই তো। তাহলে সুক্রোজ কি বলছে, তাহলে সুক্রোজ হচ্ছে ডেক্সট্রোরোটেটরি, কিন্তু যদি একে হাইড্রোলাইসিস করছি যখন, সে একটা ডেক্সট্রোরোটেটরি গ্লুকোজ দিচ্ছে, লেভোরোটেটরি ফ্রুক্টোজ দিচ্ছে। সিন্স লেভোরোটেশন অফ ফ্রুক্টোজ ইজ মোর দ্যান দ্য ডেক্সট্রোরোটেশন অফ গ্লুকোজ, যেটা হচ্ছে প্লাস 52.5 ডিগ্রি হচ্ছে ডেক্সট্রোরোটেশন হয় গ্লুকোজের, আর মাইনাস 92.4 ডিগ্রি হয় ফ্রুক্টোজের। তাহলে লেভোরোটেশন তো বেশি ডেক্সট্রোরোটেশনের থেকে, তাহলে মিক্সচারটা হচ্ছে, তাহলে যেহেতু লেভোরোটেশনটা ফ্রুক্টোজের বেশি, তাই এই মিক্সচারকে আমি লেভোরোটেটরি বলবো। Thus, hydrolysis of sucrose brings about a change in the sign of rotation. তাহলে দেখো সুক্রোজ কিন্তু ডেক্সট্রোরোটেটরি ছিল, যেই এটাকে আমি হাইড্রোলাইসিস করে দিচ্ছি, যেহেতু গ্লুকোজ পাচ্ছি ফ্রুক্টোজ পাচ্ছি, গ্লুকোজটা হচ্ছে ডেক্সট্রোরোটেটরি, ফ্রুক্টোজটা হচ্ছে লেভোরোটেটরি। এবার লেভোরোটেশন হচ্ছে ফ্রুক্টোজের ডেক্সট্রোরোটেশন অফ গ্লুকোজের থেকে বেশি হয়, সেই কারণে আমি মিক্সচারটা আমাকে লেভোরোটেটরি ধরতে হবে। তাহলে একটা আমাদের হাইড্রোলাইসিস মানে সুক্রোজের হাইড্রোলাইসিসটা আমাদের সাইনটাকেই চেঞ্জ করে দিচ্ছে, ডেক্সট্রোরোটেটরি থেকে একদম সরাসরি ল্যাবোরেটরি করে দিচ্ছে, প্লাস থেকে মাইনাস করে দিচ্ছে। সেই জন্য এই প্রোডাক্টকে আমরা তাহলে ডেক্সট্রো থেকে লেভো করে দিচ্ছে, প্লাস থেকে মাইনাস করে দিচ্ছে। প্রোডাক্ট ইজ নেমড অ্যাজ ইনভার্ট সুগার। তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে ইনভার্ট সুগার কেন বলবো, বোঝা গেল। সুক্রোজকে তাহলে বলা হয় ইনভার্ট সুগার, যেহেতু এটা ইনভার্টেড হয়ে যাচ্ছে, এটা ইনভার্টেড হয়ে যাচ্ছে ডেক্সট্রো থেকে লেভোতে হাইড্রোলাইসিসের মাধ্যমে, সেই জন্য এটাকে বলছে ইনভার্ট সুগার। নেক্সট তাহলে সুক্রোজ হলো। নেক্সট আরেকটা ডাইস্যাকারাইড সম্পর্কে আমরা পড়ব, সেটা হচ্ছে ম্যালটোজ। ম্যালটোজ কিন্তু রিডিউসিং সুগার, কারণটা আমরা দেখবো অবশ্যই। যেটা হচ্ছে কম্পোস্ট হয় দুটো আলফা ডি গ্লুকোজ ইউনিট, যেখানে কার্বন 1 এর 1 গ্লুকোজ লিংকড হয়ে থাকে কার্বন 4 এর অ্যানাদার গ্লুকোজে। দুটোই আলফা ডি, একটা কার্বন 1 এর সাথে একটা আলফা ডি এর কার্বন 1 এর সাথে আরেকটা আলফা ডি গ্লুকোজের কার্বন 4 অ্যাটাচ হয়ে থাকে। কিন্তু ফ্রি অ্যালডিহাইড গ্রুপ ক্যান বি প্রোডিউসড অ্যাট C1 অফ সেকেন্ড গ্লুকোজ ইন সলিউশন। দ্রবণের মানে সলিউশনের মধ্যে সেকেন্ড গ্লুকোজের কার্বন 1 কার্বন পরমাণুতে একটা ফ্রি অ্যালডিহাইড গ্রুপ কিন্তু উৎপন্ন হওয়া সম্ভব। এই কারণেই কিন্তু এটা একটা রিডিউসিং প্রপার্টিজ শো করে, যেহেতু সেকেন্ড কার্বনের কার্বন নাম্বার 1 এ যেহেতু আমাদের দেখো এক আলফা ডি একটা আছে আর একটা আলফা ডি আছে, একটা আলফা ডি এর কার্বন 1 এর সাথে আর একটা আলফা ডি এর কার্বন 4 অ্যাটাচ থাকছে। এবার তাহলে তার কার্বন নাম্বার 1 টা তো ফ্রি আছে, তাহলে সেখানে CHO গ্রুপ আছে, CHO গ্রুপটা কি আছে, ফ্রি আছে, তাই তো। গ্লাইকোসাইডিক লিংকেজ দ্বারা যুক্ত হয়ে থাকলেও তার অ্যালডিহাইড গ্রুপ মানে ফাংশনাল গ্রুপ একটা ফ্রি আছে কার্বন তোমার 1 এ, কার্বন নাম্বার 1 এ অ্যালডিহাইড গ্রুপটা কিন্তু ফ্রি আছে, তাকে আমরা কিন্তু রিডিউস করতে পারি। তাহলে রিডিউসিং প্রপার্টি শো করে, সো ইট ইজ আ রিডিউসিং সুগার। এ দেখো কার্বন 1 এর সাথে সেকেন্ডটার কার্বন 4, তাহলে এখানে কিন্তু আমাদের অ্যালডিহাইড গ্রুপটা ফ্রি আছে, তাই তো রিডিউসিং প্রপার্টি তাই শো করে। ম্যালটোজ হলো। এবার আসছি ল্যাকটোজে। ইট ইজ মোর কমনলি নোন অ্যাজ মিল্ক সুগার। এটাকে কিন্তু মিল্কে যেহেতু থাকে তাই একে মিল্ক সুগার বলে। বলছিলাম না যে সুগার যেটা আমরা ডেইলি ইউজ করি সেটা হচ্ছে আমাদের
সুক্রোজ, আর যেটা মিল্কের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে ল্যাকটোজ। It is composed of beta D galactose আর beta D গ্লুকোজ। তাহলে এই যে কম্পোজিশন এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ কিন্তু গ্লাইকোসাইডিক লিঙ্কেজের দ্বারা লিঙ্কড হয়ে ল্যাকটোজ তৈরি করে। লিঙ্কেজ ইজ বিটুইন C1 অফ দ্য গ্যালাক্টোজ, C4 অফ, দুটোই তো বিটা, দুটোই বিটা, তাহলে একটার C1 এর সাথে মানে গ্যালাক্টোজের C1 এর সাথে মানে কার্বন নাম্বার 1 এর সাথে গ্লুকোজের কার্বন নাম্বার 4 যুক্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রেও দেখো গ্লুকোজের কার্বন মানে 1টা ফ্রি থাকছে না, অ্যালডিহাইড গ্রুপটা ফ্রি থাকছে, তাহলে সেই জন্য রিডিউসিং প্রপার্টি, ল্যাকটোজও কিন্তু রিডিউসিং প্রপার্টি শো করে, তাই জন্য এটা হচ্ছে ইট ইজ অলসো রিডিউসিং সুগার। ঠিক আছে, তাহলে ম্যালটোজ আর ল্যাকটোজ কেন রিডিউসিং সুগার হলো বোঝা গেল। এই হচ্ছে এটার গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে জয়েন করে আছে বিটা ডি গ্যালাক্টোজের কার্বন 1 এর সাথে বিটা ডি গ্লুকোজের কার্বন 4। তাহলে বিটা ডি তোমার গ্লুকোজের কার্বন 1 ফ্রি আছে। নেক্সট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, তাহলে পলিস্যাকারাইড কন্টেন্ট করে থাকে লার্জ নাম্বার অফ মোনোস্যাকারাইড units joined together by glycosidic linkage. These are the most commonly encountered carbohydrates in nature. তাহলে এটা কিন্তু কার্বোহাইড্রেট যাদের কিন্তু প্রকৃতিতে আমরা পাই, অবশ্যই এদের সম্মুখীন হই। They mainly act as the food storage or structural material. Structural material বা food storage রূপে কিন্তু এরা কাজ করতে পারে। ফার্স্টে যেটা আমাদের পলিস্যাকারাইড বলছিলাম, গ্লাইকোজেন, সেলুলোজ, স্টার্চ পড়তে হবে। তাহলে স্টার্চ কি? স্টার্চ হচ্ছে ইজ দা মেইন স্টোরেজ পলিস্যাকারাইড অফ প্ল্যান্ট। প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু পলিস্যাকারাইড খুবই হেল্পফুল। তাহলে স্টার্চ হচ্ছে মেইন স্টোরেজ পলিস্যাকারাইড অফ প্ল্যান্ট। ইট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট ডায়েটারি সোর্স ফর হিউম্যান বিং। এটা কিন্তু একদম হিউম্যানদের জন্য একদম ডায়েটারি সোর্স, মানুষের খাদ্য তালিকার একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে স্টার্চ। তাহলে হাই কন্টেন্ট অফ স্টার্চ ইজ ফাউন্ড ইন সিরিয়ালস, রুটস, টিউবারস এন্ড সাম ভেজিটেবলস। ঠিক আছে, মানে কি খাদ্যশস্য, মূল, স্ফীতকন্দ এবং কিছু ভেজিটেবলস মানে শাকসবজিতে যে খাও আমরা, যে শাকসবজি খাই তা সেটার মধ্যেও কিন্তু স্টার্চ থাকে। তাহলে স্টার্চ কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে হিউম্যান বিংস এর জন্য, আর মেইন স্টোরেজ হচ্ছে প্ল্যান্টদের জন্য। ইট ইজ আ পলিমার অফ আলফা গ্লুকোজ, মানে অনেকগুলো আলফা গ্লুকোজ এখানে কিন্তু একটা চেইন ওয়াইজ জয়েন হয়ে থাকে গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে। ঠিক আছে, ইট ইজ আ পলিমার অফ আলফা গ্লুকোজ and consist of two components, সেটা হচ্ছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। স্টার্চ তাহলে দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি, অবশ্যই মার্ক করবে যে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। আর এখানে মেইনলি কি বলতো, এই যে রিঅ্যাকশন গুলো ফার্স্টের দিকে বলছিলাম সেগুলো ইম্পর্টেন্ট, কোনটা কি ইন্ডিকেট করছে, কোন রিঅ্যাকশনটা কি প্রেজেন্ট আছে অ্যালডোহেক্সোজের মধ্যে ইন্ডিকেট করছে, গ্লুকোজে কি প্রেজেন্ট আছে ইন্ডিকেট করছে, বা এই যে ফ্রুক্টোজের ক্ষেত্রে লেভোরোটেটরি, ডেক্সট্রোটেটরি, ডাইস্যাকারাইডের ক্ষেত্রে তোমার ইনভার্ট সুগার। ঠিক আছে, এই যে কেন হচ্ছে ডেক্সট্রো থেকে যেহেতু লেভোরোটেটরি হয়ে যাচ্ছে তাই আমরা ইনভার্ট সুগার বলছি। এবার কেন হচ্ছে, হাইড্রোলাইসিসের ফলে হচ্ছে। এবার আসছি পলিস্যাকারাইডে। এইভাবে এই জিনিসগুলো কিন্তু একটার সাথে যেহেতু একটা রিলেটেড, তাই তুমি আগেরটা না জানলে কিন্তু পরেরটা কোনোভাবেই বুঝতে পারছো না। তাহলে স্টার্চে কিন্তু দুটো কম্পোনেন্ট, একটা অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। এবার অ্যামাইলোজটা কি? ওয়াটার সলিউবল হয় এটা, যেটা কন্টেন্ট করে থাকে 15 to 20% অফ স্টার্চ। কেমিক্যালি অ্যামাইলোজ হয় লং আনব্রাঞ্চড চেইন উইথ 200 to 1000 আলফা ডি গ্লুকোজ ইউনিট। ভাবতে পারছো 200 থেকে 1000 আলফা ডি গ্লুকোজ ইউনিট থাকে, যেটা C1 C4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। C1 এর সাথে C4, C1 এর সাথে C4, এইভাবে কিন্তু লং আনব্রাঞ্চড চেইন লিঙ্কেজ হয়ে থাকে। ঠিক আছে, অ্যামাইলোজের ক্ষেত্রে। আর অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে এটা কিন্তু ওয়াটারে ইনসলিউবল। তাহলে অ্যামাইলোজ কিন্তু ওয়াটারে সলিউবল, অ্যামাইলোপেকটিন কিন্তু ওয়াটারে ইনসলিউবল। কনস্টিটিউট করে রাখে অ্যাবাউট 80 to 85%। তার মানে স্টার্চের বেশিরভাগটাই হচ্ছে অ্যামাইলোপেকটিন।
ঠিক আছে, স্টার্চের বেশিরভাগটাই তাহলে অ্যামাইলোপেকটিন থাকে। ঠিক আছে, 80 থেকে 85%। ঠিক আছে, আর দেখো এগুলো কিন্তু যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু খুবই ইজি হবে কোয়েশ্চেন এমসিকিউ অ্যাটেন্ড করার জন্য। ইট ইজ আ ব্রাঞ্চড চেইন পলিমার অফ আলফা ডি গ্লুকোজ ইউনিট। এটাও কিন্তু C1C4 গ্লাইকোসাইডিক লিংকেজের মাধ্যমেই ফর্ম হয়, ব্রাঞ্চিং অকার হয় C1C6 গ্লাইকোসাইডিক লিংকেজ। C1C4 গ্লাইকোসাইডিক লিংকেজের মাধ্যমে ফর্ম হয়, যেটা ব্রাঞ্চ হয়ে থাকে, ব্রাঞ্চ হয় না বলছি না, ইট ইজ আ ব্রাঞ্চড চেইন পলিমার অফ আলফা ডি গ্লুকোজ, সেটা হচ্ছে C1 এর সাথে C6, C1C6 এইভাবে কিন্তু গ্লাইকোসাইডিক লিংকেজ তৈরি করে অ্যামাইলোপেকটিন, যেটা ওয়াটারে ইনসলিউবল, স্টার্চে থাকে 80 থেকে 85%, যেখানে 15 থেকে 20% থাকে অ্যামাইলোজ। দেখো অ্যামাইলোজের স্ট্রাকচারটা দেখে নাও, আলফা লিংক করে আছে, লং আনব্রাঞ্চড, এটা কিন্তু আনব্রাঞ্চড, দেখো কিন্তু অ্যামাইলোজ দেখো কেমন ব্রাঞ্চ করে আছে। কার্বন, আচ্ছা এবার কার্বনের সাথে কার্বনের 4, কার্বন 1 এর সাথে কার্বন 4 তো গ্লাইকোসাইডিক হয়ে আছে, তারপরে যখন ব্রাঞ্চ করছে তখন কিন্তু কার্বন যে 1টা ছিল তার সাথে পরের কার্বনের পরের গ্লুকোজের কার্বন 6 করছে। ঠিক আছে, এইভাবে চলতে থাকে। আবার যখন এইখানে একদম লাস্টে দেখো এই কার্বন 1 খালি আছে, পরেরটার কিন্তু গ্লুকোজের কার্বন 6 এর সাথে কিন্তু গ্লাইকোসাইডিক লিংকেজ করবে, এটা তাহলে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ ছিল এটা, অ্যামাইলোজ হচ্ছে ওয়াটারে সলিউবল হয়, আর এটা হচ্ছে অ্যামাইলোপেকটিন হচ্ছে ওয়াটারে ইনসলিউবল হয়। নেক্সট তাহলে যেটা স্টার্চের পর আমাদের পলিস্যাকারাইড আছে সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজটা দেখো, সেলুলোজ হচ্ছে occurs exclusively in plant, it is most abundant organic substance in plant kingdom। এটা কিন্তু প্ল্যান্টের বডিতেই পাওয়া যায়, প্ল্যান্ট কিংডমে এটা হচ্ছে একটা মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক সাবস্টেন্স, ইট ইজ আ প্রিডমিনেন্ট কনস্টিটিউয়েন্ট অফ সেল ওয়াল অফ প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলে সেল ওয়ালের কনস্টিটিউয়েন্ট হিসেবে কিন্তু সেলুলোজ ইউজ হয়, তাহলে সেলুলোজ হচ্ছে প্ল্যান্ট সেলের সেল ওয়াল কনস্টিটিউয়েন্ট করে। Cellulose is a straight chain polysaccharide composed only of BD glucose। বিটা এখানে কিন্তু এটা BD আছে, হ্যাঁ এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, বিটা ডি গ্লুকোজ হবে, দেখো বেঙ্গলিটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, তাহলে সেলুলোজ হচ্ছে একদম স্ট্রেট চেন একটা পলিস্যাকারাইড, স্ট্রেট চেন, যেটা বিটা ডি গ্লুকোজ ইউনিট দিয়ে তৈরি হয়, তোমার গ্লাইকোসাইডিক লিংকেজ দিয়ে জয়েন্ট হয়ে থাকে, একটা গ্লুকোজের কার্বন 1 আর একটা গ্লুকোজের কার্বন 4, একদম স্ট্রেট চেন সেলুলোজ। আর গ্লাইকোজেন হচ্ছে কার্বোহাইড্রেট, এটাও একটা পলিস্যাকারাইড, স্টোরড ইন অ্যানিমাল বডিতে গ্লাইকোজেন থাকে, এটাকে কিন্তু অ্যানিমাল স্টার্চ বলতে পারো। তাহলে প্ল্যান্ট স্টার্চ হিসেবে কিন্তু আমাদের সেলুলোজ, প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু সেলুলোজ খুব ইম্পর্টেন্ট, মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক সাবস্টেন্স হচ্ছে সেলুলোজ, কিন্তু অ্যানিমাল বডিতে কিন্তু আমাদের গ্লাইকোজেন হচ্ছে থাকে, অ্যানিমাল স্টার্চ বলে, বিকজ ইটস স্ট্রাকচার ইজ সিমিলার টু অ্যামাইলোপেকটিন। অ্যানিমাল স্টার্চ হচ্ছে, অ্যানিমাল স্টার্চ কেন বলছি, কারণ অ্যামাইলোপেকটিনের সাথে এই স্ট্রাকচারের অনেকটা মিল আছে, ইটস স্ট্রাকচার ইজ সিমিলার টু অ্যামাইলোপেকটিনের সাথে সেম হয়, রাদার মোর হাইলি ব্রাঞ্চড হয়। গ্লাইকোজেন তাহলে ব্রাঞ্চড হয়, সেলুলোজ কিন্তু স্ট্রেট চেন হয় অ্যামাইলোজের মতো, আর অ্যামাইলোপেকটিনের মতন হয় গ্লাইকোজেন, যেটা ব্রাঞ্চড হয়, হাইলি ব্রাঞ্চড হয়, প্রেজেন্ট থাকে লিভারে, মাসলে, ব্রেনে গ্লাইকোজেন কিন্তু প্রেজেন্ট থাকে। When the body needs glucose, enzyme break the glycogen down to glucose। তাহলে বডিতে যখন আমাদের গ্লুকোজের প্রয়োজন হয় তখন কিন্তু এনজাইম গ্লাইকোজেনকে, আমাদের লিভারে থাকে, মাসেলে থাকে, ব্রেনে থাকে গ্লাইকোজেন, তাহলে কোথায় কোথায় থাকে কিন্তু মাথায় রাখছো, তাহলে বুঝতে পারছো যে যখন আমাদের বডিতে গ্লুকোজের ঘাটতি পড়ে, গ্লুকোজের ডেফিসিয়েন্সি হয়, তখন কিন্তু এনজাইম কি করে, ওই গ্লাইকোজেন গুলোকে ব্রেক করে গ্লুকোজ তৈরি করার মাধ্যমে আমাদের যখন বডিটাকে গ্লুকোজ প্রয়োজন হয়। এছাড়া আমরা কিন্তু ইস্ট, ফাঙ্গি এগুলোতেও কিন্তু গ্লাইকোজেন পাওয়া যায়। তাহলে কার্বোহাইড্রেট আমরা কিন্তু অলরেডি কার্বোহাইড্রেট পার্টটা কিন্তু শেষের দিকে, যে কার্বোহাইড্রেট হচ্ছে এসেনশিয়াল ফর লাইফ ইন বোথ প্ল্যান্ট এন্ড অ্যানিমাল।
প্ল্যান্টে যেমন ইম্পর্টেন্ট দেখলে পলিস্যাকারাইড, স্টার্চ, সেলুলোজ এগুলো কিন্তু টোটালি প্ল্যান্টে ইনভলভ, ঠিক আছে, প্ল্যান্টের জন্য। আর গ্লাইকোজেন পলিস্যাকারাইডের মধ্যে আমরা কি পড়লাম, তোমাকে 20 কোশ্চেন দিতে পারে। পলিস্যাকারাইডের মধ্যে গ্লাইকোজেন যে পড়লাম এটা মানে প্ল্যান্টের অ্যানিমালে বা অ্যানিমালে, তাহলে এটা হচ্ছে একটা অ্যানিমাল স্টার্চ। স্টার্চ কেন বলছে, কারণ হচ্ছে অ্যামাইনো পেকটিনের সাথে স্ট্রাকচারটা সিমিলার হওয়ার কারণে এবং হাইলি ব্রাঞ্চড হওয়ার কারণে। তাহলে দে ফর্ম এ মেজর পোরশন অফ আওয়ার ফুড। আমাদের বেশিরভাগ যে আমরা ফুড খাচ্ছি তার বেশিরভাগই কিন্তু কার্বোহাইড্রেটই পাচ্ছি। Honey has been used for a long time as an instant source of energy by Vedic Ayurved system of medicine. Ayurved system of medicine আমাদের এনার্জি সোর্স রূপে কিন্তু বৈদিক একটা আয়ুর্বেদ চিকিৎসায় হানি কিন্তু আমাদের লং টাইম ধরে ইউজ হচ্ছে। হানি খাওয়া কিন্তু ভীষণই ভালো, যেটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে ইনক্রিজ করে, ঠান্ডা লাগা থেকে মুক্তি দেয়, তাই তো? আচ্ছা, কার্বোহাইড্রেট আর ইউজড অ্যাজ আর স্টোরেজ মলিকিউল as starch in plant and glycogen in animal, যেটা এই জাস্ট বললাম। সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া এন্ড প্ল্যান্ট, যেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি হয়। বলছিলাম না যে প্ল্যান্ট সেলের সেল ওয়াল সেলুলোজ দিয়ে, তেমনি ব্যাকটেরিয়ার সেল ওয়ালও কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়। We build furniture etc. from cellulose in the form of wood and cloth ourselves with cellulose in the form of cotton fiber. কটন ফাইবারে কিন্তু যদি সেলুলোজকে আমি কটন ফাইবার রূপে পাই তাহলে কিন্তু ফার্নিচার, উডেন বলো বা ক্লথস কিছু, সেগুলো কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়, কটন ফাইবার। ন্যাচারাল পলিমারও কিন্তু এটাকে বলে। They provide raw materials for many important industry like textile, paper, ঠিক আছে, এগুলোতে কিন্তু কার্বোহাইড্রেট ভীষণই ইম্পর্টেন্ট। দুটো অ্যালডোপেন্টোজ আছে, ডিরাইবোজ 2-deoxyডিরাইবোজ, যেটা প্রেজেন্ট আছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে। দেখো নিউক্লিক অ্যাসিডের মধ্যেও কিন্তু আবার কার্বোহাইড্রেট প্রেজেন্ট, যেটা হচ্ছে ডিরাইবোজ আর 2-deoxyডিরাইবোজ, ঠিক আছে। এটা পরে অন্য চ্যাপ্টারে আমরা পড়বো অলরেডি, মানে এই চ্যাপ্টারে পরের পার্টে আমরা পড়বো, যখন নিউক্লিক অ্যাসিড পড়বো তখন দেখতে পাবো যে অ্যালডোপেন্টোজ গুলো নিউক্লিক অ্যাসিডে কিভাবে প্রেজেন্ট থাকে। Carbohydrates are found in biosystem in combination with many proteins and lipids. তাহলে many protein আর লিপিডেও কিন্তু আমরা কার্বোহাইড্রেটের প্রেজেন্ট লক্ষ্য করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে এই যে কার্বোহাইড্রেট কেন ইম্পর্টেন্ট সেটার একটা বললাম। এরপর যেটা আছে তোমাদের, তাহলে কার্বোহাইড্রেট কিন্তু মোটামুটি হচ্ছে সেম, হ্যাঁ কার্বোহাইড্রেট কিন্তু কমপ্লিট। এরপর আছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, লিপিড, এই পার্টস গুলো আছে। মেন যে লং পার্ট কার্বোহাইড্রেটের সেটা কিন্তু কমপ্লিট। তাহলে নেক্সট দিন তোমরা কিন্তু এর জন্য মানে তোমরা অলরেডি হয়তো বোর্ডের বই, বোর্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই সেটা অলরেডি হয়তো পড়েছো, এর সাথে সাথে মানে এটা তো পড়ছোই, সাথে বোর্ডের বইটাও ফলো করতে পারো, ঠিক আছে। আমাদের টেক্সট বুক যেটা কেমিস্ট্রি সেটাও কিন্তু ফলো করতে পারো, আরো ডিটেইলসে আছে। তাহলে এমসিআর এর জন্য মানে এমসিকিউ এর জন্য কিন্তু এইটাই এনাফ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমাদের যেটা আমরা বললাম কার্বোহাইড্রেট পর্যন্ত, তার মানে হচ্ছে প্রোটিনের আগে পর্যন্ত তোমাদের কিন্তু নেক্সট উইক মক টেস্ট থাকছে, ঠিক আছে। তাহলে এটা খুব ভালো করে পড়বে। বায়োমলিকিউল তোমাদের অনেকেরই পড়তে খুব ভালো লাগে, যেহেতু বায়োলজিতে পড়েছো আরো ইজি তোমাদের কাছে চ্যাপ্টারটা অলরেডি পড়ে নিয়েছো তোমরা কিছু কিছু জিনিস, হয়তো এখানে স্ট্রাকচার গুলো একটু ডিটেইলসে পড়তে হবে, এই আর ব্যাস। তাহলে এই পর্যন্তই থাক আজকে, নেক্সট ক্লাসে তাহলে প্রোটিন থেকে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।